আজ আমাদের একটা ঐতিহাসিক দিন, নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এবং একই সাথে ভারতের জন্য। আজকে বাংলাদেশের শোকের দিন, 15ই আগস্ট, আর আপনাদের স্বাধীনতার দিন, স্বাধীনতা দিবস। আমরা আমাদের শোকে মুহ্যমান এই মুহূর্তে, আর আপনারা স্বাধীনতার আনন্দে। তারপরে আপনারা যেহেতু আমাদের অকৃত্রিম বন্ধু, সেহেতু আপনারাও শোক এবং আনন্দ দুটোই উদযাপন করছেন। আমাদের বিপুল ভারতীয় দর্শকও আমাদের এই অনুষ্ঠান দেখেন, তাই আপনাদেরকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমরা অনুষ্ঠানটি শুরু করছি। ধন্যবাদ। আপনাদেরও শোকের মাস, আমিও গভীর শোক প্রকাশ করছি যে সমস্ত নিপীড়িত মানুষের, যিনি মুক্তির আলোক শিখা বলে পরিচিত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা, তার সঙ্গে তার পরিবারের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার অসীম শ্রদ্ধা, এবং আশা করব এই শোক কাটিয়ে উঠে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে পারবে তার সোনার বাংলা তৈরি করার পথে। আমরা শোককে শক্তিতে পরিণত করে আমরা সোনার বাংলার দিকে এগিয়ে যাব, সেটি প্রত্যাশা। আমরা আলাপ শুরু করবো। আলাপটা শুরু করতে চাই, গত 3 দিন আগে আপনাদের সঙ্গে যখন যুক্ত হয়েছিলাম, তখন আপনি আপনার ভাষ্যে বলেছিলেন যে বাংলাদেশে আপনারা আগামী কিছুদিন একের পর এক নানা ঘটনা দেখবেন। ঠিক তেমনি গতকালকে আমরা খুব বেশি ভাবে নিশ্চিত হয়ে গেলাম যে তারেক রহমান প্রধানমন্ত্রী বাংলাদেশের, তার ভারত সফর অনিশ্চয়তায় ভরা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভারত সফরের দিন তারিখ পর্যন্ত ঠিক হওয়া শুরু হয়ে গেছে দু দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ে। হঠাৎ করে তড়িঘড়ি করে কি ঘটলো, কি এমন জাদুকরী ঘটনা ঘটলো যে ব্রিক্স সম্মেলন তো এখনো অনেকদিন, প্রায় আগামী মাসের মাঝামাঝি পর্যায়ে, তার প্রায় 20 দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন? এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? প্রথম কথা, ব্রিক্স সম্মেলনে ব্রিক্স যে জোট, যে মোর্চা, আন্তর্জাতিক মোর্চা, মূলত উন্নয়নশীল এবং বিকাশশীল এবং যারা মানে বিশ্বে মনে করেন যে বহুদেশীয় মঞ্চ গড়ে ওঠা উচিত, কেবল একমাত্রিক মঞ্চ নয়, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র চায়। ফলে রাজনৈতিক বা আদর্শগতভাবে একটা মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় বিরোধী বলাটা সঠিক শব্দ হবে না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পরিপূরক আরেকটি মোর্চা তৈরি করার যে উদ্যোগ, এই উদ্যোগটাকে কখনোই যুক্তরাষ্ট্র ভালোভাবে নেয়নি, ভালো চোখে দেখে না। ফলে তারা চায় না তাদের যারা বন্ধু, তাদের যারা শরিক, তারা যেন এই ব্রিক্স সম্মেলন থেকে দূরে থাকেন। তবুও ব্রিক্স একটা উন্নয়নশীল দেশের সমূহ বলে বহু উন্নয়নশীল দেশ তাতে যোগদানে আগ্রহ প্রকাশ করেন। ধীরে ধীরে মাত্র 4টি রাষ্ট্র থেকে শুরু হয়ে সেটি 5 থেকে এখন 11টি রাষ্ট্রে রূপান্তরিত। 11টি রাষ্ট্রে রূপান্তরিত ব্রিক্স এবং তার বিশ্বের জনসংখ্যার একটা বৃহৎ অংশ এই জনবহুল এই রাষ্ট্রগুলিতে রয়েছে। তার সঙ্গে রয়েছে ধরুন আরো 10 জন, তাদের বলা হয় পার্টনার কান্ট্রিজ, আরো 10 জন, এবং তার সঙ্গে প্রায় 5 থেকে 6টি আন্তর্জাতিক বহুরাষ্ট্রীয় মঞ্চ, যার মধ্যে বিমস্টেক একটি অন্যতম। কেবলমাত্র বিমস্টেক নয়, ইউরোপিয়ান ইউনিয়ন, আসিয়ান, জিসিসি, এই সমস্ত জোটগুলি যারা প্রধান, তাদের প্রধানদের আমন্ত্রণ জানিয়ে অনেকেই, তারা যেমন ইউরোপিয়ান ইউনিয়ন এখন প্রধানমন্ত্রী আয়ারল্যান্ড, তিনি তার পৌরোহিত্য করেন, ফলে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকেও আহ্বান জানানো হয়েছে। এবং ব্রিক্সের সভাপতি যেহেতু নরেন্দ্র মোদী, ফলে তিনি সভাপতি হিসেবে সমস্ত আবেদন জানিয়েছেন। কিন্তু সম্ভবত মনে হচ্ছে বাংলাদেশে কোথাও একটা এই নিয়ে প্রশাসনের মধ্যে একটা বিতর্ক রয়েছে। বিশেষত আমার যতদূর ধারণা যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি অনেকটা নিয়ন্ত্রণ করেন বাংলাদেশের পররাষ্ট্র নীতি। সেক্ষেত্রে তিনি হয়তো চান না যে কোনোভাবেই এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রকে, তাকে অসন্তুষ্ট করা, তাকে রুষ্ট করা। কারণ মার্কিন বিজনেস প্রতিনিধি দল ঢাকায় ঘুরছেন, তারা অনেক আশ্বাস দিয়েছেন। আর যদিও আগামী দিনে ভারতের বণিক সভার একটি দলও যেতে চলেছে ঢাকাতে, এই প্রথম অনেকদিন বাদে। তো এখন এই কারণে হয়তো ব্রিক্সকে এড়াতে চাইছেন তারেক রহমান, এবং ব্রিক্সকে যদি এড়াতেই হয় তাহলে অথচ একটা বাইল্যাটারাল ভিজিটের যে আমন্ত্রণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিলেন, সেটাকে উপেক্ষা করেই তিনি মালয়েশিয়া হয়ে চীন চলে গেলেন। কিন্তু বাংলাদেশের যে বর্তমান অবস্থা,
আপনি প্রশ্ন করছিলেন কেন হঠাৎ এই তাড়াহুড়ো। তাড়াহুড়োর একটা বাস্তবিক ভিত্তি আছে। ভিত্তিটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে ভয়াবহ জ্বালানি সংকট, এবং যে জ্বালানি সংকটের কারণে অনেক সারাদিনই প্রায় শুনছি বিভিন্ন জায়গায় লোডশেডিং হয়ে থাকে, এবং ধরুন চাষের কাজ ব্যাহত হচ্ছে পাম্পগুলিতে ঠিক মতো ডিজেল না আসার কারণে, বহু কলকারখানা বন্ধ বিদ্যুতের অভাবে। এই সময় বাংলাদেশকে একমাত্র নিকটবর্তী প্রতিবেশী হিসেবে ভারতই সহযোগিতা করতে পারে। সেখানে ভারত বিরোধী যে ধরনের যে সমস্ত শক্তি তারা যে করেন, প্রচার করেন, কিন্তু বাস্তবিক অর্থে আজও তো ভারত থেকে 85,000 টন ডিজেল পৌঁছেছে বাংলাদেশে, তাতেও কিন্তু কুলিয়ে ওঠা যাচ্ছে না, আরো চাহিদা আরো বেশি, যেটা 1,30,000 টন হলে হয়তো ভালো হয়। সেই কারণে এই সফরটা খুবই জরুরি। দ্বিতীয়ত একটা বাণিজ্যিক সম্পর্ক তৈরি করা, এবং বাণিজ্যে আমাদের তো ভারতীয়রা আমরা বলি যে বাণিজ্যে বসতে লক্ষ্মী, মানে বাণিজ্যের কারণেই রাজস্ব আদায় হয়, সেটা কি আমরা লক্ষ্মী বলি, আপনারা হয়তো অন্য কিছু বলেন। বাণিজ্য স্তব্ধ হয়ে আছে। তাহলে আমার কাছে মনে হচ্ছে এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাংলাদেশের কাছে। সেটা হচ্ছে জ্বালানি সংকট থেকে রেহাই পাওয়ার জন্য ভারতের সহযোগিতা প্রার্থনা করা, এবং একই সঙ্গে যে বাকি যে সমস্যা, যেটা বাণিজ্যিক যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, উভয় দেশের উপরে প্রতিবন্ধকতা রেখেছে, সেই প্রতিবন্ধকতাগুলোকে লাঘব করা যায় কিনা। তৃতীয়ত অবশ্যই তো গঙ্গা পানি চুক্তি রয়েছেই, সেটা হওয়ার কথা। আমি যতদূর জানি যে তারেক রহমান যদি আসেন, তাহলে যেমন উত্তর পূর্ব ভারতের যেটা ত্রিপুরা রাজ্যের যে ফেনী, যেটা মৈত্রী সেতু তৈরি হয়েছিল শেখ হাসিনা সময়, সেই মৈত্রী সেতুও তৈরি হলে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক আমদানি রপ্তানি বাড়তে পারে, এবং উত্তর পূর্ব ভারত একটা বড় বাজার বাংলাদেশের জন্য একসময়ও ছিল, ফলে সেটাকে তারা ব্যবহার করতে পারেন। এই কার্যক্রম বাস্তবিক কারণে আর কতগুলো রাজনৈতিক কারণ আছে। রাজনৈতিক কারণ ছাড়া একটা মানুষের পিপল টু পিপল সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ ইতিমধ্যেই চায় ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক পুনঃস্থাপিত হোক। বাংলাদেশের বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অলরেডি ইতিমধ্যে প্রস্তাব পাঠিয়েছেন, কিন্তু এটা রাজনৈতিক সিদ্ধান্ত হতে হবে। ফলে আমার ধারণা তারেক রহমান যদি ভারতে আসেন, ভারতের দীনেশ ত্রিবেদী হাই কমিশনার তারেক রহমানকে একান্তভাবেই বলেছেন যে আপনি যদি ভারত সফরে আসেন, তাহলে আপনার যা যা এই মুহূর্তে প্রয়োজনীয় সেগুলো ভারত উদার হস্তে যতটা সম্ভব সাহায্যের হাত বাড়ানোর চেষ্টা করবে, কিন্তু আপনি দূরে বসে থাকলে হবে না, আপনাকে আসতে হবে ভারতে। ভারত আমন্ত্রণ জানিয়েছে আপনাকে। তার সঙ্গে বাংলাদেশ হয়তো যেগুলো কথার কথা হয়তো বলবে, সেটা হচ্ছে শেখ হাসিনার বিষয়ে তারা চাইবেন প্রত্যর্পণ, কিন্তু ভারতের ক্ষেত্রে ভারত চাইবে ন্যায়সঙ্গত প্রত্যাবর্তন। এখন এই বিষয়টাও থাকবে, আলোচনাতে আসতেই পারে, আসবে না যে তা নয়, আসবে। ফলে এই এখন বলছেন যে কেন তাড়াহুড়োর একটাই কারণে, যে 28শে আগস্ট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফরে যাবেন। তিনি সাংহাই কোঅপারেশনের বৈঠকে শিখর সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন কাজাখস্তানে। তার আগে তিনি উজবেকিস্তান যাবেন। তার দেশে ফিরতে ফিরতে 2রা সেপ্টেম্বর হয়ে যাবে, এবং 2 তারিখ তিনি ফেরার পর 3 এবং 4 তার আমি যতদূর জানি তার কেরালায় একটা পূর্ব নির্ধারিত অনুষ্ঠান রয়ে গেছে, সেটাকে বাতিল করা যাবে না। 4-এর পর থেকে তো 11-12 তারিখ থেকে তো ব্রিক্সের শিখর সম্মেলনের প্রস্তুতি শুরু। অন্তত 1 সপ্তাহ তার লাগবে। এই যে 20-25 জন রাষ্ট্রনেতা আসবেন, তাদের কার সঙ্গে কিভাবে বৈঠক হবে, কত দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা, হলে তার প্রস্তুতি, সেটার জন্য তার মধ্যে কোনো সম্ভব নেই। আর 3য় সপ্তাহতেও তারেক রহমান নিজেও বলেছেন তিনি জাতিসংঘে যেতে চান, তিনি জাতিসংঘে যাবেন, এবং ভারতের থেকেও ভারতও ব্যস্ত থাকবে জাতিসংঘ নিয়ে। এবং জাতিসংঘে এবারের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ ভারতের হওয়ার কথা, ফলে নিঃসন্দেহে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফলে যেন সময় নেই। আর সেপ্টেম্বর অক্টোবর ভারতে সাধারণত হয় উৎসবের মাস, এখানে দুর্গাপূজা, দীপাবলি, এই উৎসবের মাসে সাধারণত প্রথম দিকটাকে এখানে একটা বলা হয় শ্রাদ্ধের মাস, অর্থাৎ যারা আমাদের পূর্বপুরুষরা মারা গিয়েছেন তাদের স্মৃতিতে প্রায় একটা দীর্ঘ সময়
8-9 দিন এখানে একটা শোক পালন করা হয়ে থাকে, মানে সেটা ধার্মিক একটা আচার। সেই সময় কোনো শুভ কাজ করা হয় না। যেহেতু ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক একটা শুভ কাজের বিষয়, সেটা এটা আগস্ট মাসেতেই শেষ করে ফেলতে হবে, এবং আগস্ট মাসে 28 তারিখের আগেই শেষ করে ফেলতে হবে। ভারত থেকে যে কারণে 20 এবং 21শে আগস্টের কথা বলা হয়েছিল, এখন সেটা হয়তো বাংলাদেশ সরকার চিন্তা ভাবনা বিচার বিবেচনা করে দেখছেন যে 20 তারিখে তাদের রাষ্ট্রপতি নির্বাচন আছেন, তারপরে রাষ্ট্রপতির শপথ আছে, তারপরে আনুষ্ঠানিকতা 27 তারিখ থেকে বাংলাদেশের পার্লামেন্ট সেশন শুরু হবে। সুতরাং 27-এর আগে এবং 22 থেকে 27-এর মধ্যে এই সফরটা মাত্র সম্ভাব্য সফরসূচি। এবং আমি যতদূর জানি সেটা হচ্ছে যে প্রস্তুতি চূড়ান্ত, তার কারণ দিল্লিতে হাই কমিশন যেটা আছে তারা ইতিমধ্যেই বিভিন্ন যে 5 তারা হোটেলগুলি রয়েছে যেখানে ভিভিআইপিরা এসে ওঠেন, সেগুলোর তারা অলরেডি দেখাশোনা করতে শুরু করেছেন যে কোন জায়গায় এলে সুবিধা হয়। শুনেছি প্রায় 20 জনের মতো প্রতিনিধি দল আসতে পারে তারেক রহমানের সঙ্গে, এবং তার সঙ্গে তার যে বাকি সহকারী ইত্যাদি সব মিলিয়ে সংখ্যাটা বিশাল। এবং পরে তারা খুব বড় ধরনের একটা হোটেলগুলোতে বাল্ক বুকিং করতে চাইছে, যে কারণে আমার মনে হয়েছে যে সফরটা সম্ভবত প্রায় নিশ্চিত। যদিও বাংলাদেশের কাগজে এখনো দ্বিধা দ্বন্দ্বের কথা বলা হচ্ছে, কিন্তু দ্বিধা দ্বন্দ্বটা বলা হচ্ছে এই কারণেই যে দ্বিধা দ্বন্দ্বটা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির কারণে। বাংলাদেশের একদল মানুষ আছেন তারা চান না ভারতের সঙ্গে সুসম্পর্ক, আর একদল মানুষ আছেন তারা চান হয়তো সুসম্পর্ক হোক। এখন সেইটা বাংলাদেশের যে বর্তমান অবস্থা, সেই সংকট, এতে একমাত্র ত্রাতার ভূমিকায় আসতে পারে ভারত। ফলে আসতে গেলে তারেক রহমানকে এই আগস্ট মাসেই আসতে হবে, নইলে কিন্তু জানি না, বলা মুশকিল। কারণ নভেম্বরে আবার নরেন্দ্র মোদী মস্কো যেতে পারেন, ফলে দ্বিপাক্ষিক বার্ষিক বৈঠক থাকে। তারপরে নভেম্বরের শেষ থেকে আমাদের ভারতের পার্লামেন্ট অধিবেশন শুরু হয়ে যায়, শীতকালীন অধিবেশন। তারপর থেকে বাজেট অধিবেশনের প্রস্তুতি হয়ে যায়। ফলে ওই সময় সাধারণত বিদেশ সফর বা বিদেশি অতিথিদের যেটা করা হয়, আমন্ত্রণ হয়, জানানো হয়, তারা যে আসেন তারা এই আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই শেষ করে ফেলে সমস্ত। এই যে আপনার কথা থেকে একটি বিষয় বেরিয়ে এলো যে মার্কিন যুক্তরাষ্ট্রকে নাকচ করতে চায় না, তাই ব্রিক্স এড়িয়ে চলার চিন্তা ভাবনা করছে। এটি একটা কারণ। আরেকটি বাণিজ্যিক কারণ, আরেকটি জ্বালানি কারণ এবং রাজনৈতিক কারণ আছে, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ইত্যাদি। কিন্তু আমার প্রশ্ন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে ব্রিক্স রিলেটেড যে দেশগুলো আছে তারা বাংলাদেশের বর্তমান সরকারের উপর নাকচ হবে কিনা? দেখুন, বাংলাদেশ তো চায় চীনের সঙ্গে সম্পর্ক ভালো করতে। রাশিয়ার সহযোগিতায় সেখানে অনেকগুলি অনুষ্ঠান, প্রোগ্রাম, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প তৈরি হচ্ছে, এবং যেখানে আমি যতদূর জানি এখন পর্যন্ত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট ইনিও আসতে চলেছেন। ফলে তারা প্রায় অলমোস্ট নিশ্চিত। এখানে আমার মনে হয় আউটরিচের এলে বাংলাদেশ যে যুক্তিটা যারা দেখাতে চাইছেন, যেটা যে যুক্তিটা অসাড়, সেই যুক্তিটা হচ্ছে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ না জানিয়ে বিমস্টেকের সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটা কোনো কারণ নয়, এটা অজুহাত। ইউ প্রেসিডেন্টকে যদি আমন্ত্রণ জানানো যেতে পারে, তাহলে বিমস্টেকের প্রেসিডেন্টের কি এমন অসুবিধা আছে? তিনি তো এই বছরের জন্য প্রেসিডেন্ট, আগামী বছর শিখর সম্মেলন হবে বিমস্টেকে। অনেক দেশ আছেন যারা বিমস্টেকের সদস্য, তারাও কিন্তু ব্রিক্সে আসবেন। আবার অনেক দেশ আছেন যারা ব্রিক্সের স্থায়ী সদস্য হতে চান, তার মধ্যে বাংলাদেশ একসময় চেষ্টা করেছিল, হয়নি। সেই নিয়ে আবার বাংলাদেশের একটা সময় মনে আছে শেখ হাসিনা থাকাকালীন প্রচার হয়েছিল ভারত চাইনি বলে বাংলাদেশ সদস্য হতে পারেনি ব্রিক্সে। যারা ভারত বিরোধিতা করেন তারা সেই যুক্তি দিয়েছিলেন। তা ভারত এখন তাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছেন ব্রিক্সে, আর তিনি আসবেন না অন্য অজুহাত দেখিয়ে। তো বিচিত্র পরিস্থিতি। ফলে ব্রিক্সের সঙ্গে, উন্নয়নশীল দেশের সঙ্গে যদি বাংলাদেশ সম্পর্ক না রাখতে চায়, এটা বাংলাদেশের জন্য খুব ক্ষতিকর হয়ে যাবে। বিশেষ করে ধরুন মধ্যপ্রাচ্য, তাদের প্রতিনিধিরাও আসছে, যেখানে বাংলাদেশের একটা বড় বাংলাদেশিরা সেখানে তারা কাজ করেন, তাদের একটা সুরক্ষা নিরাপত্তার বিষয় আছে। সেই বিষয়গুলো সমস্তটাই উপেক্ষা করে নেবেন বাংলাদেশ
যদি তারা ব্রিক্সের এই সম্মেলনে, শিখর সম্মেলন, এটা তো এমনি কোনো মন্ত্রী পর্যায়ের না, এখন বলছেন কোন একজন প্রতিনিধিকে পাঠাবেন। আমার এখনো মনে হয় যে শুভবুদ্ধির উদয় হতে পারে যদি কোনো কারণে আগস্টে আসতেই না পারে। এখন তারা ভাবছেন যে ব্রিক্সের সময়, এত অল্প সময়, সেখানে প্রধানমন্ত্রী কি সময় দিতে পারবেন মানে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য? সেটা ভারত ব্যবস্থা করে দেয়। সেটা কারণ 11-12 তো, ফলে 13 তারিখেও তো ব্রিক্সের পরেও তো দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে, তাই না? তো সেটা কোনো অজুহাত নয়। ফলে আমার মতে সব থেকে ভালো হতো, এই যে এখন অনেকটা তাড়াহুড়ো করে আসতে হবে, ধরুন দুই দেশেরই আমি জানি না কি ধরনের প্রস্তুতি আছে। আমরা সাধারণত হাই প্রোফাইল যে ভিভিআইপি ভিজিট হয়ে থাকে, তার আগে দেখি পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব, তারা তাদের কাউন্টার পার্টের সঙ্গে আলাপ আলোচনা করে স্থির করেন কি কি ধরনের চুক্তি স্বাক্ষরিত হতে পারে, কি কি ধরনের মৌ স্বাক্ষরিত হতে পারে, কি কি ধরনের জয়েন্ট স্টেটমেন্টে বিষয় উল্লেখিত হতে পারে। এগুলোর তো কোনো আলাপ আলোচনা তো শুরুই হয়নি এখনো, তাই না? যদি না নেপথ্যে একেবারে গোপনে কিছু হয়ে যায়। এটা ঘটনা যে বাংলাদেশ মিশনের হাই কমিশনার একমাত্র বিষয়টা জানেন, তিনি হাই কমিশনের অন্য কোনো কূটনীতিবিদকেও ইনভলভ করছেন না, তারাও প্রায় জানেন। আমি জানি গতকাল সন্ধ্যাবেলায় হাই কমিশনারকে কেউ কূটনীতিবিদ প্রশ্ন করেছিল যে আচ্ছা প্রধানমন্ত্রী কি আসছেন, তিনি তখন বলছেন আমি এখনো নিশ্চিত যাই না। ফলে তিনি কিন্তু তার প্রস্তুতি কিন্তু রেখেছেন, প্রস্তুতি করছেন। আমি জানি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তারা তাদের প্রস্তুতি রাখছেন, প্রস্তুতি করছেন। ফলে সেটা হবে না এমন কোনো ব্যাপার নয়। আগাম এই সফরটা চাওয়া কি বাংলাদেশি চাইছে যে আমরা আগে যেতে চাই? না, ভারত জানিয়েছে যদি ব্রিক্সে না আসতে পারেন, যদি দ্বিপাক্ষিক সফরে আসতে হয়, তাহলে আগস্টেই আসতে হবে। দ্বিপাক্ষিক সফরের জন্য ভারতের হাতে আর কোনো সময় না। আমরা এই সরকারের বর্তমান যে বাংলাদেশে যে সরকারটি গড়ে উঠেছে, এটি 6 মাস, প্রায় আর 2 দিন পরে 17 তারিখে 6 মাস হয়ে যাবে। শুরু থেকে সরকারের সাথে ভারত এবং এই সরকারের সাথে একটা আচরণ দেখলাম। মাঝপথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরে গেলেন। সফর থেকে আসার পর আমরা একটু উল্টো চিত্র দেখলাম, ভারতকে এড়িয়ে চলা। এমনকি একটা উদাহরণ এখানে দেওয়াই প্রয়োজন যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হলো, সেই নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট পর্যন্ত অভিনন্দন জানালেন শুভেন্দু অধিকারীকে, কিন্তু বাংলাদেশ কোনো অভিনন্দনও জানালো না, যেন ভারত পক্ষ থেকে দূরে সরে যাচ্ছিল। কিন্তু এই যে মার্কিন দূত সার্জিও গোর বাংলাদেশে ভিজিটের পর থেকে দেখা যাচ্ছে যে না, আবার যেন ভারতের দিকে আবারও ঝুঁকছে। কি এমন জাদুর ঘটনা ঘটলো সার্জিও গোরের এই সফরের ফলে যে বাংলাদেশ আবারও ভারতের দিকে ঝুঁকছে, এত ভারত বিরোধিতা থাকা সত্ত্বেও? আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? যেহেতু বাংলাদেশের সরকার প্রায় মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর একটা সরকার, রাজনৈতিকভাবে, আদর্শগতভাবে, হয়তো আর্থিকভাবেও। এখন সেই যুক্তরাষ্ট্র তারা কিন্তু মনে করেন যে তারেক রহমান সরকার যে চীনের প্রতি যে আগ্রহ দেখিয়েছেন বা চীনে যে গিয়েছেন এবং চীন থেকে যে করিডোরের প্রস্তাব এসছে, এই বিষয়টা যুক্তরাষ্ট্র কখনোই ভালোভাবে নেবে না, ভালো চোখে নেবে না। সেই যুক্তরাষ্ট্র চাইবে যে তোমার বাংলাদেশের যেটা প্রয়োজনীয় এই মুহূর্তে যদি সংকটের জন্য, সেগুলো সব থেকে ভালো উপায় হচ্ছে ভারতের সঙ্গে সহযোগিতা করা, ভারতের সঙ্গে সহযোগিতার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া। কারণ চীনের প্রভাব এই উপমহাদেশে খর্ব করার জন্য ভারত এবং যুক্তরাষ্ট্র সহমত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত, আরেকটি চাঞ্চল্যকর রিপোর্ট থেকে আরো বোঝা যায় কেন ভারত এবং যুক্তরাষ্ট্র এক হচ্ছে। সেটা হচ্ছে যে আল কায়দা গোষ্ঠীর প্রভাব বাড়ছে। সিকিউরিটি কাউন্সিলের যে দ্বিবার্ষিক মনিটরিং কমিটি, তদারকি কমিটি যে রিপোর্ট, তাতে ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। তার এই রিপোর্টের 18 নম্বর পাতায় স্পষ্ট ভাষায় বলা আছে যে বাংলাদেশে আল কায়দা গোষ্ঠী মাথাচাড়া দিচ্ছে এবং তারা ভিত্তি তৈরি করে ফেলেছে। ফলে যে আল কায়দা কেবলমাত্র বাংলাদেশের জন্যই নয়, ভারত তো বটেই, এমনকি বিশ্বের জন্য কিন্তু উদ্বেগের বিষয়। কারণ মনে রাখা দরকার 9/11 ঘটেছিল আল কায়দা দ্বারাই। ফলে আল কায়দার বিকাশ যদি এই ধরনের ইসলামিক জনগোষ্ঠী যেখানে আছে সেখানে যদি গড়ে ওঠে, তাহলে তারা একটা
তারা একটা প্রশ্রয় পেতে পারে। আর বাংলাদেশে বিপুল সংখ্যক যে রোহিঙ্গা রয়েছেন, সেই রোহিঙ্গাদের ব্রেন ওয়াশ করাটা খুব একটা কঠিন কিছু নয়। তারা যেহেতু নিজের দেশে ফিরতে পারছেন না, ফলে তাদের মধ্যে একটা হতাশা ইত্যাদি বাড়ছে। তাদের বাংলাদেশ সরকার সবই চেষ্টা করছেন, আন্তর্জাতিকভাবেও অর্থ জোগান হচ্ছে, কিন্তু তাদের তো নিজেদের একটা অস্তিত্বের প্রমাণের ব্যাপার আছে। ফলে এই বিষয়টা খুবই চিন্তাজনক, বাংলাদেশের জন্য তো বটেই, ভারতের জন্যও বটে এবং গোটা বিশ্বের জন্য। টেরোরিজমটা এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারে, সেই কারণেই আরো বেশি। ফলে যে আলোচনায় ভবিষ্যতে আপনাকে যে যে বিষয়গুলো বলেছি এক এক করে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেরোরিজম সংক্রান্ত সহযোগিতা। সেইটা একটা বড় সহযোগিতার বিষয়, আলোচনার বিষয় থাকবে। আর যেটা আপনি বলেন বন্ধুত্বের হাত হিসেবে ভারত, আপনার দুদিন আগেই ভারতের কপুরথালা রেলওয়ে কোচ ফ্যাক্টরি থেকে নতুন ট্রেনের কোচ, নবনির্মিত কোচ বাংলাদেশে পৌঁছেছে এবং বাংলাদেশে আরো কোচ পৌঁছাচ্ছে। হয়তো তারেক রহমানের সফরের পর দুই দেশের মধ্যে যে 3টি যোগাযোগ ব্যবস্থা ছিল রেলপথে, মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালি এক্সপ্রেস, এগুলো হয়তো পুনরায় চালু হতে পারে। তার কারণ ভারত যেহেতু পর্যটন ভিসা খুলে দিয়েছে, ফলে অতীতে পর্যটন ভিসার জন্য এই ট্রেনগুলোতে বহু মানুষ যাতায়াত করতে, ফলে তাদের সুবিধার জন্য এগুলো হওয়ার একটা সম্ভাবনা আছে। ডোমেস্টিক যেটা প্রবলেম, সেই প্রবলেমটা কাটিয়ে ওঠে তাদেরকে তিনি যদি না আসতে পারেন, সব থেকে বড় জয় হবে জামায়াত ইসলামী, ওই দক্ষিণপন্থীদের, ওই উগ্রপন্থীদের এবং এনসিপি যারা ভারত বিরোধী। ফলে তাদের কাছে, তাদের দাবির কাছে যেন তারেক রহমান মাথা না নোয়ান, এটা আমরা সকলেই চাই। আশা করছি সেই বাধা কাটিয়ে তিনি বাংলাদেশের বৃহত্তর স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেবেন। যুক্তরাষ্ট্রের কোনো নেপথ্য নির্দেশনা আছে কি যে ভারতের সাথে সম্পর্ক রেখে চলতে হবে, একসাথে চলতে হবে? আগে পাকিস্তান, চীন, তুরস্ক যেভাবে একটা আমরা দেখলাম সমীকরণ কদিন আগেও, ভারতের সঙ্গে চলতে হবে, এমন কোনো নির্দেশনা কি আছে কি আপনি কি মনে করেন? দেখুন, নির্দেশনা আছে কিনা এটা তো স্পষ্ট ভাষায় বলা যাবে না, কিন্তু কতগুলো ঘটনা যেগুলো দেখেছি আমরা, যে সার্জি গৌড় তিনি ঢাকায় গেছেন, ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি কিন্তু জামায়াত ইসলামীর সঙ্গে দেখা করেন, তিনি এনসিপির সঙ্গেও দেখা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সঙ্গে। এবং তিনি ফিরে আসার পর দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে। এবং এই শেষোক্ত দুজনের সঙ্গে মিটিং কিন্তু একদিন না, দুদিন পর পর হয়েছে। ফলে বিষয়টা নিয়ে তারা নিশ্চয়ই ভাবিত, এবং সে কারণে আপনি যদি বলছেন যে নির্দেশ হয়তো নয়, আমার মনে হয় নির্দেশ শব্দটা হয়তো একটু অপমানজনক হতে পারে। বলতে পারেন যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ বা আকাঙ্ক্ষা, তারা চান যে বাংলাদেশকে নিরাপদ করতে তারা যেন ভারতের সঙ্গে সহযোগিতা করেন এবং ভারতের সহযোগিতা যেন তারা প্রার্থনা করেন এবং তারা যেন নেন। উভয় দেশের যৌথভাবে এই সমস্ত সমস্যাগুলো সমাধানে যদি উদ্যোগী হন, সেটা গোটা বিশ্বের পক্ষে মঙ্গল। এই কথাটা সার্জি গৌড় বলেই থাকতে পারে। বাংলাদেশের রাজনৈতিক অন্তর্ভুক্তি, বাংলাদেশের সমাজের অন্তর্ভুক্তি, আর এই অন্তর্ভুক্তির জন্য আওয়ামী লীগের ফেরা এবং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, এই যে তারেক রহমানের যে আগাম সফর হতে যাচ্ছে, সেই আগাম সফরের ফলে কি শেখ হাসিনা আগাম দেশে আসার পথও কি উন্মুক্ত হবে? আমরা আবারও জিজ্ঞেস করছি, অনেকবার এটি নিয়ে জিজ্ঞেস করেছে, ডিসেম্বর আমরা যেহেতু রোডম্যাপ আছে, কিন্তু তারপর আগাম কি আসতে পারেন, এমন কি সম্ভাবনা তৈরি হচ্ছে? না, আমি আগামের কথা বলতে পারবো না, কারণ কতগুলো বিষয় আছে। এই বিষয়টা তো ভারতের সঙ্গে তো আলোচনা হবেই অবশ্যই। এবং বাংলাদেশ সরকার আউটিতেও যেটা বলেছিল যে শেখ হাসিনা ছাড়া অন্য কোনো আওয়ামী লীগকে তারা মানতে রাজি আছে, কিন্তু সেটা তো আওয়ামী লীগের পক্ষে মানা নেওয়া সম্ভব নয়, তারা মানবেন না। ফলে এখন শেখ হাসিনাকেই নেতৃত্ব ধরে নিয়েই বাংলাদেশকে ভাবতে হবে পরবর্তী কর্মসূচি। ইমিডিয়েটলি তার, যেহেতু তিনি জাতিসংঘে যাচ্ছেন, জাতিসংঘে যাওয়ার আগে তাকে অন্তত, তিনি তো এইটা বলতে পারবেন না জাতিসংঘে গিয়ে যে আমি একটি ফ্যাসিবাদী দলকে নিষিদ্ধ করে রেখেছি। এটি গণতান্ত্রিক দল, তাদের আচার আচরণে অনেক কিছু প্রবণতা থাকতে পারে,
কিন্তু সেটা তো ফ্যাসিবাদী দল নয়, কারণ ফ্যাসিবাদ বলতে দুনিয়ায় যাকে জানে সবাই, তার সঙ্গে তো আওয়ামী লীগের তুলনা করা যায় না, তাই না? কোন রাজনৈতিক দলেরই তুলনা করা যায় না। হিটলারের ফ্যাসিবাদের সঙ্গে তো কারোর, হিটলার বা মুসলিনীর দলের সঙ্গে তো কারোর তুলনা করা যায় না, রেড শার্ট বা হোয়াইট শার্ট যেটা বলা হয়। এখন সেক্ষেত্রে এখানে নিশ্চয়ই তার আগে তারেক রহমানকে একটা কিছু নিশ্চয়ই আশ্বাস হয়তো দিতে হতে পারে আন্তর্জাতিক দুনিয়াকে, যে তিনি বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্স এর কথা ভাবছেন। এবং তাই সেটা যদি হয়, কারণ দরকারটা কি, প্রয়োজনটা কি? প্রয়োজনটা তো হচ্ছে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার। শেখ হাসিনা নিজে বলেছেন তিনি প্রধানমন্ত্রিত্ব করার জন্য তিনি ফিরছেন না, তিনি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে চাইছেন বলে ফিরছেন। তো তিনি কথা বলেননি যে কালকেই তিনি গিয়ে তারেক রহমান সরকারকে উৎখাতের জন্য আন্দোলন শুরু করবেন, তাও নয়। তিনি বলছেন রিকনসিলিয়েশন, সংঘাত নয়, একটা সকলে মিলে জাতিকে গড়ে তোলার একটা সংকল্পের কথা তিনি বলছেন। সেটা তো তারেক রহমানের পক্ষে ভালো। তিনি তো ক্ষমতায় আছেন, ক্ষমতায় থাকবেন, তাহলে তার আপাতত এখনই তো তার কোনো ভীত হওয়ার কোনো কারণ নেই। ভীত যিনি হতে পারেন জামায়াত এবং অন্য চরমপন্থীদের যে উৎপাত, মানে আমি উৎপাতই বলছি, সেটা যে বাড়ছে আরো, সেটা ভয়ঙ্কর বিপদ হয়ে উঠতে পারে। সেটাতে তারেক রহমানকে আরো বেশি সতর্ক হওয়া উচিত। সেক্ষেত্রে তার ঘনিষ্ঠতম সহযোগী হতে পারে ভারত। আমার মনে হয় তাকে, তার যে প্রতিরক্ষা উপদেষ্টা, তাকে হয়তো ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং এর প্রধান পরাগ জৈন হয়তো তাকে অবহিত করেছেন যে বাংলাদেশ কি ধরনের আশঙ্কার মধ্যে রয়েছে। ফলে এই বিষয়টা তো তার সরকারের পক্ষে নিরাপদ, ভারতের সঙ্গে সহযোগিতার হাত করে মিলিয়ে চলা এবং বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্স এর রাস্তা খুলে দেওয়া। এক্ষেত্রে কিন্তু তারেক রহমান গোটা বিশ্বে কিন্তু প্রশংসিত হতে পারে তার এই উদার মনোভাবের জন্য। জাতিসংঘের প্রশ্ন আসছে, জাতিসংঘের অধিবেশনে যাবেন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে, সেখানে প্রশ্নবিদ্ধ হতে পারেন আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে, এবং আপনি বলছেন যে তারেক রহমান সেখানে গিয়ে বলতেও পারবেন না যে ফ্যাসিবাদের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। জাতিসংঘে যাবার আগে কি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যেতে পারে? আপনার কি মনে হয়? হয়তো এত তাড়াতাড়ি হবে কিনা বলা মুশকিল, কিন্তু তিনি হয়তো যদি ঘোষণাই করতে চান, সব থেকে ভালো ঘোষণা হবে জাতিসংঘের মঞ্চ থেকে, তাহলে তিনি গোটা বিশ্বে প্রশংসিত হবেন। সেই বিশ্বে যদি তিনি ইনক্লুসিভ পলিটিক্স এর কথা ঘোষণা করেন এবং রিকনসিলিয়েশনের কথা যদি বলেন, সেটা সব থেকে বেশি সমাদৃত হবেন তিনি। তাকে প্রকৃত রাষ্ট্রনেতার পরিচয় তিনি পাবেন, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। ফলে আমি মনে করছি ওই জাতিসংঘের অধিবেশনটাই তার পক্ষে উপযুক্ত মঞ্চ, যেখান থেকে তিনি ঘোষণা করতে পারেন আগামী দিনের বাংলাদেশের রোডম্যাপ।